রহিম নামে একটি ছেলে একটি ছোট গ্রামে বাস করত। ছোটবেলায় সে তার বাবা মাকে হারিয়েছিল। তার কোনো ভরণপোষণ ছিল না, তার বাবার কোনো জমিও ছিল না। সে একটি ছোট কুঁড়ে ঘরে থাকত এবং সেই কুঁড়ে ঘরটি গ্রামে বন্যার পানিতে ডুবে গিয়েছিল। গ্রামের জমিদার সুলতান খুবই দয়ালু ছিলেন। তিনি রহিমের প্রতি করুণা করেছিলেন এবং তাকে চাকরি দিয়েছিলেন এবং থাকার জন্য একটি আলাদা কুঁড়ে ঘর দিয়েছিলেন। ধীরে ধীরে সময় কেটে গেল। এখন রহিম বড় হয়ে গেছে এবং আজও সে জমিদারের জন্য কাজ করে। জমিদারও তাকে অনেক বিশ্বাস করত। একদিন জমিদার রহিমকে বলে, ছেলে, তুমি এখন বিয়ে করো না কেন? এখন তোমার বিয়ের বয়স হয়েছে। তোমার স্ত্রী যখন আসবে, সে তোমার অর্ধেক কাজ দেখাশোনা করবে। সে তোমার ঘরের দেখাশোনা করবে, তোমার খাবার দাবারের ব্যবস্থা করবে। এবং আমিও এখন বুড়ো হয়েছি। আমি জানি না কখন আল্লাহর ডাক আসবে। তুমি যদি আমার সামনে বিয়ে করো, তাহলে আমিও তোমার জন্য শান্তিতে থাকতে পারবো। আরে মালিক, আপনি কেমন কথা বলছেন? আল্লাহ আপনাকে আমার সব হায়াত দিয়ে দিক। আপনি ছাড়া আমার আর কে আছে? আপনি এখানে আমার জন্য অনেক কিছু করেছেন। ছোটবেলা থেকে এখন পর্যন্ত আপনি আমাকে বাবা মা উভয়ের ভালোবাসা দিয়েছ। আপনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। উপকারের কথা বাদ দাও রহিম। বলো, তুমি কি বিয়ে করবে? আমি কি মেয়ে খুঁজবো, নাকি তুমি অন্য কাউকে খুঁজে রেখেছ? মালিক, আমার চোখে কোনো মেয়ে নেই। আপনি যা ঠিক মনে করেন তাই করেন। আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আপনি আমার বাবা মার চেয়েও কম না। আপনি যে সিদ্ধান্তই নেবেন তা সঠিক হবে এবং আমার ভালোর জন্যই হবে। এখন আপনি আমার বাবার মতো। আচ্ছা, ঠিক আছে পুত্র, তোমার জন্য আমার খুব ভালো মেয়ে খোঁজ করে রাখা আছে। এবং হ্যাঁ, বিয়ের খরচ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সেই দায়িত্ব আমার। সর্বোপরি আমি তোমাকে বাবার মর্যাদা দিয়েছি, তাই তোমাকেও আমার কথা শুনতে হবে। জি মালিক, আপনি যা ঠিক মনে করেন। সুলতানেরও একটি ছেলে ছিল যে এইসব শুনে রেগে তার বাবার কাছে যায় এবং বলে, বাবা, তুমি কি বলছো? রহিমের বিয়ের খরচ তোমাকে কেন বহন করতে হবে? এটা ভুলে যেও না যে সে আমাদের চাকর। জেনে রেখো, একজন চাকরের সাথে এত আসক্ত থাকা ঠিক নয়। সে তোমার উপর চড়াও হবে। আজ যদি তুমি তার বিয়ের জন্য টাকা দাও, তাহলে সে এতে অভ্যস্ত হয়ে যাবে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত সে আমাদের টাকায় জীবনযাপন করে আসছে এবং এখন তুমি তাকে বিয়ে করাচ্ছ। তুমি কি তার চুক্তি নিয়েছো? তোমার কথা বলার ব্যাপারে সাবধান হওয়া উচিত বাক্কার। সে আমার চাকর নয়, সে আমার ছেলের মতো। এটা আমার সম্পত্তি, আমি যা ইচ্ছা তাই করব। এবং তুমি আমাকে শেখাও না যে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। ভুলে যেও না যে আমি তোমার বাবা। বাবা, তুমি ঠিক কাজ করছো না। আমি তোমার ছেলে, সে দরিদ্র লোক। রহিমকে তুমি আমার সাথে তার তুলনা করছো? আমার সামনে তার মর্যাদা কি? তার নিষ্পাপ মুখ দেখতে যেও না। সব গরিব মানুষই এরকম হয়। একদিন তুমি জানতে পারবে কে তোমার নিজের আর কে পর। আমি খুব ভালো করেই জানি কে আমার নিজের আর কে পর। আগে যখন আমি খুব অসুস্থ ছিলাম, তখন তোমার ঘনিষ্ঠতা কোথায় গিয়েছিল? এই রহিম আমার কত সেবা করেছিল। সে দিন রাত আমার সেবা করেছে। আজ আমি বেঁচে আছি কেবল তার জন্যই। তুমি একবারের জন্য আমার খোঁজ করনি। তুমি মাতাল হয়ে শুয়ে থাকতে, আর এখানে এসে তোমার এবং অন্যদের সম্পর্কে বক্তৃতা দিচ্ছ। এখান থেকে চলে যাও। মনে হচ্ছে সে তোমার উপর কোনো কালো জাদু করেছে, তাই তুমি তোমার ছেলের চেয়েও ওই অযোগ্য দাসকে বেশি পছন্দ করছো। এবং তুমিও বৃদ্ধ, তোমার বয়সে একজন মানুষ দুর্বল হয়ে যায়। এখন একটা কাজ করো, আমাকে সব হিসেব বুঝিয়ে দাও, না হলে তুমি এভাবে সব টাকা নষ্ট করবে এবং আমার কিছুই থাকবে না। যতক্ষণ আমি বেঁচে থাকব, তুমি কিছুই পাবে না। আমি তোমাকে হিসেব দিয়ে আমার নাম নষ্ট করতে চাই না। আমি অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করেছি। সমাজে আমার অনেক সম্মান আছে, এবং তুমি আমার সম্মান নষ্ট করতে চাও? যদি হিসাব চাও, তাহলে তার যোগ্য হয়ে এসো, তারপর আমরা কথা বলবো। আমার যদি আল্লাহ তোমার পরিবর্তে আমাকে রহিমের মতো ছেলে দিতেন। বাক্কার! সে রাগ করে সেখান থেকে চলে যায়। এই দুই পয়সার দাস রহিমের কিছু একটা করতে হবে। এই অপদার্থ চাকরটি আমার জায়গায় নেওয়ার চেষ্টা করছে। তার কথা কি বলবো? যখন আমার আপন বাবা যখন তার হয়ে তাকে সমর্থন করছে, তখন আমি কি করতে পারি? আমার বাবা হয়েও সে আমার পরিবর্তে সেই দুর্ভাগ্য চাকরকে সমর্থন করছে। আমি এই অপমান কখনো ভুলবো না। সময় এলে আমি তাদের দুজনকেই শিক্ষা দেব। কয়েকদিন পর সুলতান রহিমের বিয়ে দেয়। রহিমের জীবন ভালো হয়ে যায়। সত্যি ঝর্ণা,
তোমার আগমনের কারণে আমার জীবন সম্পূর্ণ বদলে গেছে। এখন পর্যন্ত আমি আমার সমস্ত কাজ নিজেই করতাম, রান্না করা, কাপড় ধোয়া। এখন তুমি সব কিছুর যত্ন নাও এবং তোমার আগমনের কারণে আমার একাকিত্বেও দূর হয়েছে। আমার বাবা মা আমার শৈশবে মারা গেছেন এবং তারপর আমার মালিক আমাকে লালন পালন করেছেন। তিনি আমার জন্য অনেক কিছু করেছেন। আমি কখনো তার অনুগ্রহ শোধ করতে পারবো না। আজ আমি তোমার সাথে বিয়ে করেছি শুধুমাত্র তাদের কারণেই। আমার মালিক আমার জন্য বাবা মার চেয়ে কম নন। তোমারও সবসময় এটা মনে রাখা উচিত, কখনোই মালিকের প্রতি শ্রদ্ধার অভাব বোধ করো না। হ্যাঁ, আপনি একেবারে ঠিক বলেছেন। সুলতান চাচা মনের দিক থেকে খুব ভালো মানুষ। কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন বাক্কার সুলতানকে বলে, শোনো বাবা, আমার 20,000 টাকা দরকার। তোমাকে এতগুলো টাকা কি জন্য লাগবে? আমি এত কিছু তোমাকে বলতে পারছি না কেন আমার এত টাকা দরকার, শুধু আমাকে টাকা দাও। আমি বুঝতে পারছি যে তোমার নেশা আর জুয়ার জন্য তোমার টাকা দরকার, কারণ এখন পর্যন্ত তুমি শুধু এই কাজই করে আসছো। বক্কার, জানো এখনো সময় আছে, নিজেকে উন্নত করো, এই সব খারাপ অভ্যাস ত্যাগ করো। এতে কিছুই নেই, এটা কেবল নষ্ট হবে। আমি তোমার কাছে টাকা চেয়েছি, জ্ঞান নয়। আমি যা খুশি করতে পারি। সর্বোপরি এই টাকা আমার। আমি তোমার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আমি যেখানে খুশি খরচ করব। তুমি তোমার পরামর্শ নিজের কাছে রাখো এবং আমাকে টাকা দাও। অসভ্য! তুমি তোমার বাবার সাথে কিভাবে কথা বলতে হয় তা জানো না? তুমি দিন দিন আরো অসভ্য হয়ে উঠছো। তুমি যদি ভালো কিছু করতে তাহলে আমি তোমাকে টাকা দিতাম, কিন্তু এখন আমি তোমাকে একটা পয়সাও দেব না। আমি অনেক পরিশ্রম করে এই সম্পদ অর্জন করেছি, জুয়া খেলে নেশা করে নষ্ট করার জন্য না। আমার কাছে তোমাকে দেওয়ার মতো একটা পয়সাও নেই। আচ্ছা, তোমার কাছে আমার জন্য টাকা নেই এবং তোমার কাছে ওই গরিব চাকরটির বিয়েতে খরচ করার মতো অনেক টাকা আছে। তুমি ঠিক কাজটি করছো না। আবার একবার ভেবে দেখো, না হলে ভালো হবে না। অসভ্য নিজের বাবাকে হুমকি দেয়। আর তুমি কত টাকা আয় করেছ? আজ পর্যন্ত একটা পয়সাও আয় করনি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি তোমাকে কখনো কোনো কিছুর অভাব হতে দেইনি। আমি তোমাকে অনেক ভালোবাসা আর স্নেহ দিয়ে বড় করেছি। সম্ভবত এটাই আমার বড় ভুল ছিল, যার জন্য আজ আমি শাস্তি পাচ্ছি। এখান থেকে চলে যাও। বাক্কার রাগ করে চলে যায়। সুলতানকে বিরক্ত দেখে রহিম জিজ্ঞেস করে, কি হয়েছে মালিক? আপনাকে খুব বিরক্ত দেখাচ্ছে। আমি আর কি বলবো রহিম, আমার ছেলে বাক্কার আমাকে অনেক কষ্ট দিয়েছে। জানো, সে দিন দিন খারাপ হচ্ছে। আমি তাকে নিয়ে খুব চিন্তিত। সে ঠিক ভুলের পার্থক্য ভুলে গেছে। আমি জানি না এই ছেলেটির কি হবে। মালিক, খুব বেশি চিন্তা করবেন না। ছোটে মালিকের সাথে ভালোবাসার সাথে কথা বললে সব ঠিক হয়ে যাবে। তাকে বুঝিয়ে বলুন, সে বুঝতে পারবে। তার মন খারাপ নয়। না রহিম পুত্র, তুমি জানো না, এখন ব্যাপারটা হাতের বাইরে চলে গেছে। সে কথা শুনবে না, তার জন্য আমাকে কিছু কঠোর ব্যবস্থা নিতে হবে। এদিকে বাক্কার খুব রেগে আছে এবং ভাবছে, আমিও দেখব কিভাবে আমাকে টাকা না দেয়। যে কোনো মূল্যে আমার টাকা দরকার। এর জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি করব। এখন ঘি সোজা আঙুল দিয়ে বের হবে না, আমাকে আঙুল বাঁকাতে হবে। ঝর্ণা, আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে মাঠে যেতে হবে, অনেক কাজ আছে। ঝর্ণা রহিমকে খাবার দেয়। খাবার খাবার পর রহিম মাঠে কাজ করতে যায়। পরের দিন সিন্দুক থেকে 40,000 টাকা চুরি হয়ে যায়। সুলতান তার সমস্ত লোকদের জিজ্ঞাসা করে, কিন্তু টাকার কোনো হদস নেই। তারপর বাক্কার সেখানে এসে বলে, কি ব্যাপার বাবা, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে? ছোট মালিকের সিন্দুক থেকে 40,000 টাকা চুরি হয়ে গেছে। কোনো চোরের হুদিস নেই, টাকা কে চুরি করতে পারে। আচ্ছা, তাহলে ব্যাপারটা এমন। আর কে চোর হতে পারে? এটা নিশ্চয়ই রহিম। রহিম নিশ্চয়ই টাকা চুরি করেছে। তুমি কি বলছো বাক্কার? তুমি কি জানো, রহিমের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। সে কখনোই এটা করতে পারে না। তুমি তাকে বিশ্বাস করে ভুল করেছ। সে তোমার বিশ্বাসের যোগ্য নয়। সে চুরি করেছে। সে ইতোমধ্যেই আমাদের টাকার উপর নজর রেখেছে। তুমি তাকে অনেক বিশ্বাস করেছিলে, তাই না? মাঝে মাঝে তুমি তাকে সিন্দুকের চাবি দিতে।
এখন আমি জানতে পারলাম যে সেই শুধু এই জন্যই তোমার আশেপাশে দিনরাত ঘুরে বেড়াতো। তারপর রহিম সেখানে আসে। কি হয়েছে মালিক? কিছু কি হয়েছে? এত কিছু করার পর তুমি এখন জিজ্ঞাসা করছো কি হয়েছে? প্রথমত তুমি চুরি করেছো, আর তার উপরে তার সাহস দেখো, সে আবার মাথা উঁচু করে ভেতরে ঢুকেছে। তোমার কি লজ্জা লাগে না? তুমি যে থালায় খাও সে থালা ছিদ্র কারো। মালিক, এই ছোট মালিক কি বলছে? আমি চুরি করেছি? আমি কিছুই বুঝতে পারছি না। এবং আমি চুরি করেছি? হ আল্লাহ, তোবা তোবা, আমি স্বপ্নেও এমন কথা ভাবতে পারি না। মালিক, খুব বেশি কথা বলো না। তুমি চুরি করেছো, সত্যি করে বলো ওই টাকা কোথায়, নইলে আমি তোমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আমি তোমার মতো প্রতারককে খুব ভালো করে চিনি, জানি। প্রথমে তুমি তোমার মিষ্টি কথা বলে বড় বড় লোকদের ফাঁদে ফেলো, তাদের বিশ্বাস জিতে নাও, তারপর সুযোগ পেলেই টাকা নিয়ে চলে যাও। তুমি অকৃতজ্ঞ বাবা, তোমার জন্য এত কিছু করেছে এবং এভাবেই তুমি তার প্রতিদান দিয়েছো। রহিমের এই কথা শুনে খুব খারাপ লাগে। সে কাঁদতে শুরু করে। যথেষ্ট হয়েছে বাক্কার, যথেষ্ট হয়েছে। তুমি এতদিন ধরে রহিমকে গালি দিয়ে আসছো, আর একটা কথাও বলবে না। আমি রহিমের বিরুদ্ধে কিছু শুনব না। আমি তোমার চেয়ে রহিমকে বেশি বিশ্বাস করি যে রহিম কখনোই এমন কাজ করতে পারবে না। রহিম গরিব হতে পারে, কিন্তু তার উদ্দেশ্য, তার সততা এবং তার সদাচারে সে তোমার চেয়ে অনেক ধনী। তুমি তার সাথে একদিক দিয়েও সমকক্ষ হতে পারো না। বাবা, তুমি কি তোমার ছেলেকে কেবল একজন চাকরের জন্য অপমান করছো? এই রহিম একজন নম্বর 1 প্রতারক এবং চোর। সে চুরি করেছে, সে তোমার চোখ বেঁধেছে, তাই তুমি সত্য দেখতে পাচ্ছ না। আমি বলছি তার বাড়ি তল্লাশি করো, সে নিশ্চয়ই সেখানে টাকা লুকিয়ে রেখেছে। এখন যথেষ্ট হয়েছে বাক্কার, যদি তুমি বেশি কথা বলো আমি আমার হাত তুলব। আমি এটা খুব ভালো করেই জানি। তুমি রহিমকে মিথ্যা অভিযোগ করে আমার থেকে দূরে সরিয়ে দিতে চাও। আমার মনে হয় সে চুরি করেনি। আমি যদি তোমাকে টাকা দিই নাই, তাহলে তুমি অবশ্যই চুরি করেছো। বাবা, তুমি আমাকে দোষারোপ করছো। আমি তোমার ছেলে, তুমি কিভাবে এমনটা ভাবতে পারো? তোমার এই চাকরের উপর বিশ্বাস, কিন্তু আমার উপর তোমার বিশ্বাস নেই। আমি সবার সামনে তোমাকে বলছি যে আমি তোমাকে মোটেও বিশ্বাস করি না। ঠিক আছে, যদি তুমি আমাকে বিশ্বাস না করো তাহলে তুমি আমার ঘরে তল্লাশি করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার ঘরে তল্লাশি করার পর তোমাকে রহিমের বাড়িতেও তল্লাশি করতে হবে, তবেই সবকিছু পরিষ্কার হবে। তারপর বাক্কারের ঘরে তল্লাশি করা হয়, কিন্তু তার ঘরে টাকা পাওয়া যায় না। তোমরা সবাই দেখেছ যে টাকা পাওয়া যায়নি। আমি কখন থেকে তোমাদের বলছি যে রহিম টাকা চুরি করেছে? একবার তার বাড়িতেও একবার তল্লাশি করা উচিত। ছোট মালিক একেবারে ঠিক বলেছে, একবার রহিমের বাড়ি তলাশ করা হোক। তারপর তারা রহিমের বাড়িতে তল্লাশি করে এবং রহিমের বাড়িতে টাকা পাওয়া যায়। দেখেন মালিক, এইগুলো রহিমের বিছানার নিচে রাখা ছিল। এসব দেখে রহিম একটা বড় ধাক্কা খায় যে টাকাগুলো তার বাড়িতে কিভাবে এলো। বাবা, দেখেছ, আমি অনেক দিন ধরেই তোমাকে বলছিলাম যে রহিম টাকা নিয়ে গেছে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি। এখন তুমি জানো কে তোমার নিজে আর কে পর। সুলতানও একটা বড় ধাক্কা খায়। সে কিছু বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। সুলতান একটা কথাও বলে না। দয়া করে বলো, তুমি এখন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? না মালিক, এটা সত্যি নয়। আমি জানি না এই টাকাগুলো আমার বাড়িতে কিভাবে এলো, কিন্তু আমি কখনোই এমন কাজ করতে পারবো না। আমি কখনোই চুরি করতে পারবো না। মালিক, বিশ্বাস করেন। চুপ করো প্রতারক। আজ তোমার কারণে বাবা কতটা কষ্ট পেয়েছে। সে তোমাকে কতটা বিশ্বাস করেছে। সে আমার চেয়েও তোমাকে বেশি বিশ্বাস করেছিল। তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আজ বাবার হৃদয় ভেঙে দিয়েছো। সবার সামনে প্রমাণ আছে যে তুমি চুরি করেছো। আর কি বলার বাকি আছে? বাবা, আমি বলছি চলো এই প্রতারককে পুলিশের হাতে তুলে দেই। না মালিক, আমি চুরি করিনি। আপনি আমার কাছে বাবা মায়ের মতো। আমি আপনার বাড়ি থেকে চুরি করতে কিভাবে পারি? কিছু বলেন মালিক, এভাবে চুপ করে থাকবেন না। বাবা, এমন লোকদের রেহাই দেওয়া উচিত নয়। আমি এখনই পুলিশ ডাকবো। না, তুমি পুলিশ ডাকবে না, চলো এখান থেকে। কিন্তু বাবা, তুমি কিভাবে তাকে এভাবে ছেড়ে দিতে পারো? তার শাস্তি হওয়া উচিত। আমি তোমাকে বলছি না যে তুমি পুলিশ ডাকবে না। আমি কোনো অভিযোগ দায়ের করতে চাই না, চলো এখান থেকে। এভাবে যাবেন না মালিক, কিছু বলেন। আপনি যদি আমার উপর রাগ করেন তাহলে আল্লাহ আমার উপর রাগ করবেন। মালিক, আমার সাথে কথা বলেন মালিক। সাবধান, তুমি যদি আমার বাবার কাছে আসার চেষ্টা করো, আজকের পরে যদি তোমাকে আমাদের বাড়ির কাছে দেখা যায়, আমি তোমার পা ভেঙে দেব। পুলিশকে ফোন না করার জন্য কৃতজ্ঞ থাকো। বাবা তোমার উপকার করেছেন, না হলে আজ তুমি জেলে থাকতে।
রহিম সুলতানকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করে, কাঁদতে শুরু করে, কিন্তু কেউ তার কথা শোনে না। সুলতান সেখান থেকে চলে যায়। ঝর্ণা, এইসব কি হলো? আজ আমি আমার বাবা মার তুল্য মালিককে কষ্ট দিয়েছি। তার কতটা খারাপ লাগছে। সে অবশ্যই ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছে। কিন্তু এটা আপনার দোষ নয়। আর এই টাকা কখন আমাদের বাড়িতে এলো? কে রেখেছিল? এটা অবশ্যই কারো ষড়যন্ত্র। আপনাকে কেউ ফাঁদে ফেলতে চায়। সে তো এইসব জানে না ঝর্ণা। আমি এখন আমার মালিককে নিয়েই চিন্তিত। আমি জানি না সে আমার সম্পর্কে কি ভাবছে। আমাকে তার সাথে কোনোভাবে কথা বলতে হবে। আমার কথা শোনেন, এখনই সেখানে যাওয়া আপনার জন্য ঠিক হবে না। আপনি দেখতে পাননি কেউ আপনার কথা শোনেনি, কেউ আপনাকে বিশ্বাস করতে প্রস্তুত নয়। এমনকি সুলতান কাকাও আপনাকে বিশ্বাস করেনি, সে কিছু না বলে চলে গেছে। এতে মালিকের কোনো দোষ নেই ঝর্ণা। তার মন ভেঙে গেছে। যদিও আমি চুরি করিনি, কিন্তু সেই টাকা সবার সামনে পাওয়া গেছে এবং প্রমাণিত হয়েছে যে আমিই চোর। আমি কিছুই বুঝতে পারছি না। আমি কিভাবে আমার নির্দোষতা প্রমাণ করব? মালিককে কিভাবে ব্যাখ্যা করব? এখনই কারোর সাথে কথা বলবেন না। কয়েকদিন কেটে যাক, তারপর সুলতান কাকার সাথে কথা বলবেন। রহিম ঝর্ণার কথা শোনে এবং সারা গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে রহিম সুলতানের বাড়ি থেকে টাকা চুরি করেছে। রহিমকে দেখে সমস্ত গ্রামবাসীরা ফিসফিসে গুঞ্জন শুরু করে। মানুষের মন্তব্য শুনে রহিমের খুব খারাপ লাগে। সুলতানকে এক নজর দেখার জন্য রহিম ঘন্টার পর ঘন্টা সুলতানের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে, কারণ সেদিন থেকে সুলতান ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিল। এভাবেই কয়েকদিন কেটে যায়। ওগো শুনেন, ঘরের রেশন শেষ হতে চলেছে। মাত্র 2 দিনের চাউল বাকি আছে। আর কতদিন আপনি আপনার মালিকের ওপর নির্ভর করে বসে থাকবেন? আমার মনে হয় না সে এখন আপনাকে কাজের জন্য ডাকবে। আপনি অন্য কোনো কাজ খুঁজেন, না হলে আমরা ঘরে কিভাবে থাকব? আমাদের ক্ষুধার্ত থাকতে হবে। তুমি আগে কেন বলনি যে ঘরের রেশন শেষ? এখন তুমি আমাকে বলছো? আমি আপনাকে কিভাবে বলবো? আপনি দিনরাত চিন্তায় ডুবে থাকেন, ঠিকমতো খাবার খান না, ঘুমান না। বিশ্বাস করেন, এইসব ভুলে যান এবং সামনে এগিয়ে চলেন। আমি এখন গ্রামে কাজ খুঁজতে যাব। হয়তো কারো কাছে কিছু কাজ খুঁজে পেতে পারি। তারপর রহিম গ্রামে বেরিয়ে পড়ে এবং এক দোকানদারকে জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম ভাই, আমি কাজ খুঁজছি। আমার খুব কাজের প্রয়োজন। আমার বাড়ির অবস্থা খুব খারাপ। আমি কি আপনার কাছ থেকে কিছু কাজ পেতে পারি? আপনার কাছ থেকে এটা অনেক বড় উপকার হবে। তুই সে একই চোর না রহিম, যে সুলতানের বাড়ি থেকে চুরি করেছিল? আমার কাছে তোর জন্য কোনো কাজ নেই। কে জানে আগামীকাল হয়তো তুই আবার আমার দোকান থেকে চুরি করতে পারিস। এই কথা শুনে রহিম খুব দুঃখিত হয়। সে সেখান থেকে চলে যায়। তারপর একদিন হাকিম মহাজনের কাছে গিয়ে কাজ চায়। মহাজন রাজি হয়। ঠিক আছে, তুমি কাল থেকে আমার কাজে এসো। যাই হোক, আমার কাছে অনেক কাজ আছে। আমার 5-6 জন লোকের দরকার। অনেক ধন্যবাদ মহাজন মশাই, আমি কাল থেকে আসব। ঠিক তখনই মহাজনের স্ত্রী সেখানে এসে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? ওকে কাজে লাগানোর কোনো দরকার নেই। তুমি জানো না সে কি করেছে? এখন দয়ার দিন নয়। তুমি তাকে কাজ দিয়ে ভালো করবে, আর সে আগামীকাল সে তোমার ঘর থেকে চুরি করবে। আজকাল মানুষদের বিশ্বাস করা যায় না। এটা ছিল সুলতান ভাইয়ের ভুল। সে তাকে বিশ্বাস করেছিল এবং তাকে কাজ দিয়েছিল। এমনকি সে তাকে ছোটবেলা থেকে লালন পালন করে বিয়েও দিয়েছিল। তবুও সে তাকে প্রতারণা করেছিল। যদি তুমি এখন তাকে কাজ দাও, তাহলে আমার চেয়ে আর কেউ খারাপ হবে না। ঠিক আছে গিন্নি, আমি তাকে কাজ দেব না। রহিম, তুমি যাও ভাই। তোমার কারণে আমার বাড়িতে ঝগড়া হোক তা আমি চাই না। আমি তোমাকে কাজ দিতে পারবো না। তুমি অন্য কোথাও গিয়ে কাজ খোঁজ করো। রহিম হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে সুলতানকে কারোর সাথে কথা বলতে দেখে। সুলতানকে দেখে রহিম খুব খুশি হয় এবং তাকে ডাকে, কিন্তু সুলতান তাকে উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। রহিম খুব খারাপ বোধ করে। সে হতাশ হয় এবং বাড়ি চলে যায়। এদিকে গ্রামের মহিলারা রহিমের স্ত্রী ঝর্ণাকে তিরস্কার করে। আরে দেখো, এই রহিমের স্ত্রী। আমি শুনেছি স্বামী স্ত্রী মিলে সুলতানের মতো একজন ভালো মানুষকে ফাঁদে ফেলেছে।
কিন্তু সত্যটা বেশি দিন লুকানো যাবে না। তাদের হাতে নাতে ধরে ফেলেছে। তাদের বাড়িতে নগদ টাকা পাওয়া গেছে। তাদের কথা শুনে ঝর্ণার খুব খারাপ লাগে। সে বাড়ি চলে যায়। রহিমকে বাড়িতে দেখে ঝর্ণা জিজ্ঞাসা করে, ওগো কি হয়েছে? আপনি কাজ দেখতে গিয়েছিলেন তাই না? না যাননি? ঝর্ণা, আমি কাজ দেখতে গিয়েছিলাম, কিন্তু ওখানে কোনো কাজ ছিল না। আমি আগামীকাল আবার গিয়ে দেখব। আর তুমি সবজি কিনতে গিয়েছিলে, কিন্তু সবজি কোথাও দেখা যাচ্ছে না। কি হয়েছে? তুমি কি সবজি আনোনি? ওগো, সবজির দাম এত বেড়ে গেছে, দাম শুনে ফিরে এসেছি। ভেবেছিলাম শুধু আলু ভর্তা, ভাত রান্না করব। যাই হোক, আমাদের কাছে খুব বেশি টাকা বাকি নেই। তারপর দুজনেই চুপচাপ বসে থাকে। ঝর্ণা আর রহিম একে অপরের কাছ থেকে মানুষের তিরস্কার লুকিয়ে রাখে। তারপর একদিন একজন লোক রহিমের বাড়িতে এসে বলে, আরে রহিম, মহাজন হাকিম আজ থেকে তোমাকে কাজের জন্য ডেকেছে, তাড়াতাড়ি এসো। রহিম আর ঝর্ণা খুব খুশি হয়। সত্যি কি ডেকেছে? হে আল্লাহ, তোমাকে হাজার হাজার ধন্যবাদ। আমি কাজ পেয়েছি। ঝর্ণা, আমি যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে দয়া করে খেয়ে নেন, আপনি সকাল থেকে কিছু খাননি। পরে খাবো ঝর্ণা, আমি যখনই সময় পাবো দুপুরে খাবার খেতে আসব। এখনই আমাকে যেতে হবে। আমি অনেক কষ্টে কাজ পেয়েছি। সে আমাকে কাজের জন্য অস্বীকৃতি জানিয়েছিল, কিন্তু এখন যখন সে আমাকে ডেকেছে, আমাকে এখনই যেতে হবে, না হলে তার খারাপ লাগবে। তুমি নিজের যত্ন নাও আর খাবারও খাও। আমি জানি না, আমার দেরি হতে পারে। ঠিক আছে, আপনি ফ্রি হলেই খাবারের জন্য চলে আসবেন। রহিম হাকিম মহাজনের জন্য কাজ করতে যায় এবং সারা দিন কাজ করার পর হাকিম মহাজন তাকে একদিনের ভালো মজুরি দেয়। এই নাও তোমার টাকা রহিম, আগামীকাল থেকে সময় মতো কাজে চলে এসো। অনেক ধন্যবাদ মহাজন মশাই। আপনি জানেন না, আমার বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। আপনি যদি আজ আমাকে কাজ না দিতেন, তাহলে আমাকে না খেয়ে থাকতে হতো। আমি এখনই চলে যাচ্ছি মহাজন মশাই। আমি আগামীকাল ঠিক সময় মতো চলে আসব। হাকিম খুশি মনে তার বাড়ির দিকে চলে যায়। এদিকে মহাজন হাকিম সুলতানের সাথে দেখা করতে যায়। সুলতান বন্ধু, তোমার কাজ আমি করেছি। আমি তোমার কথা মতো লোকটিকে কাজে রেখেছি এবং তাকে বেতনও দিয়েছি। তুমি আমার খুব ভালো বন্ধু, সেজন্য আমি তোমার কথা শুনেছি। তুমি বলেছিলে বলেই আমার স্ত্রী রাজি হয়েছিল, অন্যথায় আমার স্ত্রীকে বোঝানো খুব কঠিন ছিল। ধন্যবাদ বন্ধু, তোমার এই উপকার আমি কখনো ভুলব না। একদিন বাক্কার একজন লোকের সাথে কথা বলে। আচ্ছা, তাহলে ব্যাপারটা এমন যে রহিম সেই মহাজনের কাছে কাজ পেয়েছে। তুমি একটা কাজ করো, যেমন আমরা বাবার ঘর থেকে টাকা চুরি করে রহিমের ঘরে রেখেছিলাম, তেমনি মহাজনের স্ত্রীর গলার হারও সেই মহাজনের ঘর থেকে চুরি করে নিয়ে যাও এবং সুযোগ পেলেই রহিমের বাড়িতে রেখে দাও। আমিও দেখব সেই মহাজন কিভাবে রহিমকে কাজে লাগায়। আমি দেখতে চাই সেই রহিমকে ক্ষুধায় মরতে। যদি আমি তাকে প্রতিটি পয়সার উপর নির্ভরশীল না করি, তাহলে আমার নাম বাক্কার নয়। সুলতান এই সব শোনে। সে একটা বড় ধাক্কা খায় আর রহিমের জন্য তার হৃদয়ে আরো বেশি ব্যথা করে। রাগে সে বাক্কারের কাছে গিয়ে বলে, আচ্ছা, তাহলে ব্যাপারটা এমন। আমি কখনো ভাবিনি যে তুমি এতটা নিচে নেমে যাবে। ওই বেচারা রহিম তোমার সাথে কি করেছে? তুমি তার জীবন নষ্ট করার জন্য বদ্ধপরিকর হয়ে গেছো। আমি ভেবেছিলাম তুমি সংশোধন করেছো, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি কখনোই সংশোধন করবে না। তুমি এতটাই নিচু হয়ে গেছো যে তুমি নিজের বাড়িতে চুরি করেছো এবং বেচারা রহিমকে এর জন্য দোষারোপ করেছো। তোমার নোংরা কাজের জন্য সে কতটা কষ্ট পাচ্ছে। তুমি এর জন্য পুলিশকেও ফোন করছিলে। এখন আমি পুলিশকে ফোন করব এবং গ্রামবাসীদের বলবো কিভাবে তুমি তাকে আটকে রেখেছো। জানো, তুমি এভাবে শুধরাবে না। আমরা কিভাবে তোমাকে বিশ্বাস করব? কে জানে আগামীকাল তুমি সেই বেচারাকে মেরে ফেলতে পারো। তোমার সিদ্ধান্ত আগামীকালই হবে, সবার সামনে। বাক্কার কিছু বলে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সুলতান সেখান থেকে চলে যায়।
এবং পরের দিন সুলতান তার ছেলের সম্পর্কে সমস্ত গ্রামবাসীকে সত্য বলে এবং তার ছেলের কারণে রহিমকে কী কষ্ট সহ্য করতে হয়েছিল তার জন্য সুলতান তার 20 একর জমি রহিমের কাছে হস্তান্তর করে, যাতে তাকে আর কারো উপর নির্ভর না করতে হয়। এবং তার চাকরও ভয়ে সত্য বলে। পুলিশও ডাকা হয় এবং তারা বাক্কার এবং তার চাকরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।